আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। সাধারণত যে ধরনের কথা বলতে আমি পছন্দ করি না এবং আমার কাছে খুবই নিম্নমানের বা অরুচিকর মনে হয়, সেই ধরনের দু একটা প্রসঙ্গ বা কথা আমি আজকে বলবো এবং আমি আগেই স্বীকার করে নিচ্ছি আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এই কথাগুলো বলতে আমার রুচিতে বাধে এবং আমার কাছে খুবই অশোভন মনে হয়। তারপরও পরিস্থিতির কারণে খানিকটা আমি আজকে বলছি। এর মধ্যেই আরও একটা কথা বলে রাখা ভালো যে আমার স্ত্রী ফাহমিদা হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত হয়েছেন। এই বিষয়েও বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে। প্রশংসা যেমন আছে, নিন্দা আছে, সমালোচনা আছে এবং এর একটা বড় আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে আমি। এতে আমার খুব একটা কিছু আসে যায় না, কারণ এগুলোতে আমি অভ্যস্ত এবং বাংলাদেশের মতো বিভাজিত রাজনৈতিক সংস্কৃতিতে এবং অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক সামাজিক সংস্কৃতিতে এটা খুবই স্বাভাবিক। তবে এই বিষয় নিয়ে ইতোমধ্যেই আমি গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছি, বাংলা এবং ইংরেজি দুভাষাতেই। সেই বিবৃতিটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যাদের চোখ এড়িয়ে গেছে বা যারা পড়েননি তাদের জন্য সেই বিবৃতিটি হুবহু আমি এই আলোচনার শেষাংশে আপনাদের জন্য উপস্থাপন করতে চাই। প্রথম প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার শফিকুল আলমের আমাকে নিজে আমি বলবো উদ্বেগ এবং উৎকণ্ঠা, তার প্রতিফলনটা হয়তো একটু নেতিবাচকভাবে এসছে বিভিন্ন সময়, কারণ তার সঙ্গে আমার একটা সম্পর্ক সবসময়ই ছিল। সেটা তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন এবং এটা খুবই স্বাভাবিক যে কেউ ওগুলো পড়লে মনে হয় যে তিনি আমার নিন্দা করছেন, সমালোচনা করছেন। এবং তারই প্রেক্ষিতে অনুস প্রতিম সাংবাদিক আল জাজিরা খ্যাত, বাংলাদেশে আমি বলবো আল জাজিরা খ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের একটা দীর্ঘ স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। মিস্টার শফিক কে, তিনি আগে কি ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হবার পরে তিনি কি করেছেন এবং নির্বাচনোত্তর তিনি কি করছেন সেগুলো নিয়ে। এবং সায়েরের মূল বিষয় হচ্ছে যে শফিকুল আলম আমাকে আক্রমণ করে যে কথাগুলো বিভিন্ন সময় বলেছেন, এমনকি আমার স্ত্রীর এই সংসদ সদস্য মনোনীত হওয়া প্রসঙ্গে তিনি যে কনসার্ন ব্যক্ত করেছেন সেটাকে কাউন্টার করেছেন স্যার এটা না করলেও পারতেন। তারপরও আমার এই অনুজ প্রতিম সাংবাদিককে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তিনি কিছু কথা বলবার চেষ্টা করেছেন। এখন আসা যায় মিস্টার শফিকুল আলম প্রসঙ্গে আমার কিছু কথা আপনাদের মনে হলো যে জানানো দরকার এবং স্যারের এই স্ট্যাটাস এবং অন্যান্য আরও কিছু অনুজ প্রতিম সাংবাদিক ইতিমধ্যেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে, তার মধ্যে মুক্তাদির রশিদ, নাজমুল সাকিব, তারাও বিভিন্ন সময়ে মিস্টার আলম সম্পর্কে স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নয়েজ সেটা আমার খুব পছন্দের নয়, কিন্তু যেহেতু আমি পাবলিক স্পেসে কাজ করি, আমি মোটামুটিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবগুলো প্ল্যাটফর্ম যেগুলো বাংলাদেশে মানুষ ব্যবহার করে সেগুলোতে আমার উপস্থিতি মোটামুটিভাবে নিশ্চিত করবার চেষ্টা করি, সমাজটাকে, রাষ্ট্রটাকে, রাজনীতিটাকে বোঝার জন্য। মিস্টার আলম প্রসঙ্গে আসা যাক। শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের, অর্থাৎ সাবেক প্রধান উপদেষ্টা, এখন তো আর তিনি প্রধান উপদেষ্টা নেই কারণ এখন একটা নির্বাচিত সরকার, তার প্রেস সচিব শফিকুল আলম সম্পর্কে কিছু কথা। শফিকুল আলম নিঃসন্দেহে বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রধান ছিলেন বাংলাদেশে। অনেক দিন ধরেই তিনি আমার পরিচিত, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশন বা বিভিন্ন দেশ থেকে যখন ডেলিগেটসরা আসতেন, তারা যখন বাংলাদেশ সম্পর্কে বুঝতে জানতে চাইতেন, অনেক সময় আমরা দুজন একই সঙ্গে আমন্ত্রণ পেয়েছি এবং সেই সময়টাতে এবং আজও আমি তার দেশপ্রেম,
বা সেই শাসনের যে ব্যাখ্যা বিশ্লেষণ তিনি যেভাবে করেছেন তার সঙ্গে আমার ভিন্ন মত কখনোই ছিল না, করবার কোনো সুযোগও ছিল না। আমার তাকে সবসময় একজন সজ্জন মানুষ হিসেবে মনে হয়েছে। এমনকি আমি যখন কাউকে দু একটা ক্ষেত্রে কখনো কাউকে ইনভাইট করেছে আমার বাড়িতে কিংবা অন্য কোথাও, তখনও সেটা দেশি হোক বিদেশি হোক, অন্তত একাধিকবার তো আমি বলতেই পারি যে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি, একজন সাংবাদিক হিসেবে, একজন কাছের মানুষ হিসেবে। এবং সেই সূত্রে তিনি আমার স্ত্রীরও পরিচিত না হওয়ার কোনো কারণ নেই। বাট কেন আমি জানি না ঠিক, এটা আমার কাছে এখনও বোধগম্য নয়। মিস্টার শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো স্ট্যাটাস ফেসবুক এবং এক্সে আমাকে দিয়ে দিয়েছেন, সব নেতিবাচক, আমার সমালোচনা করে। এর আগে কখনো তিনি কনস্ট্রাকটিভ সমালোচনা করেছেন, ভালো দিক বলেছেন, খারাপ দিক তুলে ধরেছেন, কিন্তু বিশেষ করে আমার শোয়ের তৃতীয় মাত্রায়। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব হবার পরে এবং আমি যখন থেকে সরকারের সমালোচনা, এবং আমি খুব দ্রুতই ওই সরকার ক্ষমতায় আসীন হবার পরে সম্ভবত আমি সবচেয়ে দ্রুত মুখ খুলেছি, কারণ আমার কাছে 8ই অগাস্ট থেকে মনে হচ্ছে যে তারা কী ধরনের গভর্নেন্স আমাদেরকে উপহার দিতে পারেন সেটা আমার বুঝতে খুব একটা সময় লাগেনি, এবং শেষ ফলাফল আমরা দেখলাম। তো মিস্টার শফিক আমাকে নিয়ে বেশ কিছু নিয়মিত বিরতিতে স্ট্যাটাস দিয়েছেন, এটা বোধহয় ওটার একটা রুটিন ওয়ার্ক হয়েছিল, কিন্তু আমি কোনোদিন কোথাও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি, কোনো দিন না। এবং এরই মাঝখানে তিনি আমার শো তৃতীয় মাত্রায় এসছেন, সম্ভবত একাধিকবার এসছেন। এবং আজকে আমাকে হয়তো আমার স্ত্রী ক্ষমতাসীন দল থেকে সংসদ সদস্য মনোনীত হয়েছেন, সেটা নিয়ে তিনি আমার ইন্টিগ্রিটি নিয়েও প্রশ্ন তুলছেন, আমার স্ত্রী কীভাবে হলেন সেটা নিয়েও তিনি প্রশ্ন করছেন, এবং আমাকে একটু পরোক্ষভাবে গ্রিডি বা লোভী হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেছেন। অনেকে সেটা বলছেন, করছেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু মিস্টার শফিকের নিশ্চয়ই স্মরণ থাকবার কথা যে তৃতীয় মাত্রায় এসে তিনি শো করে বেরিয়ে, স্টুডিও থেকে বেরিয়ে গাড়িতে উঠবার আগে আমাকে একটা টেলিভিশনের লাইসেন্স দিতে বলেছিলেন। নাহিদ ইসলাম তখন সরকারের তথ্য উপদেষ্টা। আমি সবিনয় বলেছিলাম যে এটা আমার কাজ না, আমি চাই না। উনি বলেছিলেন আপনি প্রধান উপদেষ্টাকে বললেই হবে। আমি বলছিলাম থ্যাংক ইউ সো মাচ। এবং এটাও মিস্টার শফিকের স্মরণ থাকবার কথা, কারণ তিনি অত্যন্ত মেধাবী মানুষ বলেই আমার ধারণা যে তিনি আমাকে কথাও বলেছিলেন আপনি না বলেন আমি স্যারকে বলি। আমি বলেছিলাম থ্যাংক ইউ সো মাচ। আমি নিশ্চিত যে বাংলাদেশের টেলিভিশনের লাইসেন্স দিলে বহু শত সহস্র লোক পাওয়া যাবে লাইসেন্স নেবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। একটা কাগজ নিয়ে সেই কাগজ কোটি কোটি টাকায় বিক্রি করা যায়। আমি বিশ্বাস করতে চাই যে মিস্টার শফিক এটা অস্বীকার করবেন না। মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হিসেবে আমি যে নীতি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করি, সেন্টার অফ গভর্নেন্স স্টাডিজ CGS, তার একাধিক প্রোগ্রামে অংশ নিয়েছেন। আমি এবং এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, যখন আমরা চেয়েছি মোটামুটিভাবে সাড়া দিয়েছেন। কিন্তু এর মধ্যে ফাঁকে ফাঁকে কিন্তু মিস্টার শফিক আমার বিরুদ্ধে লিখছেনও, আবার তিনি আমার অনুষ্ঠানে এসেছেন। আমি মনে করি এটা গণতান্ত্রিক আবহ একটা খারাপ দিক না, ভালো দিক। মিস্টার শফিকের মনে থাকবার কথা যে সিডাপ মিলনায়তনের নিচতলায় অনুষ্ঠান শেষে, মানে নিচে যেখানে পার্কিং, গাড়িতে উঠবার আগে তিনি আমার কয়েকজন সহকর্মী, কয়েকজন সাংবাদিক এবং একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা আমাদের পার্টনার, তাদের কর্মকর্তাদের সামনে বলেছিলেন যে বাংলাদেশে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কাজ করবার জন্যে একটা বড় প্রোগ্রাম দরকার, এবং সেই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারি আমি এবং আমাদের প্রতিষ্ঠান CGS। এবং ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তিনি বলছিলেন যে আপনারা একমাত্র জিল্লুর ভাই এবং তার প্রতিষ্ঠানই এই বিষয়ে কাজ করতে পারে, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। আমি যদি এতই খারাপ হই, আমার যদি এতই দুর্বলতা থাকে, মিস্টার শফিক তাদেরকে এই কথা কেন বলেছিলেন আমার প্রশ্ন। অবশ্য মিস্টার শফিকের পরামর্শ অনুযায়ী ওই প্রোগ্রাম নিয়েও আমরা ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে হাজির হইনি, তারাও আমাদেরকে কোনো অফার করেননি। আর ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে অন্য কারো ইনফ্লুয়েন্স, আমাদের যে সম্পর্ক, কাজের সম্পর্ক, অন্য কারো প্রভাব বিস্তারের প্রয়োজন পড়ে না। কিন্তু আমার কাছে খুবই রহস্যময় যে মিস্টার শফিক কেন ক্রমাগত আমার পেছনে লেগে আছেন। এবং শুধু তিনিই নন, তার সঙ্গে যারা তার দপ্তরে কাজ করেছেন তারাও বিভিন্ন সময়ে
পারলেই সুযোগ পেলেই আমাকে আক্রমণ করবার চেষ্টা করেন। গণতান্ত্রিক সংস্কৃতিতে তারা করতেই পারেন। আমি সায়েরের মতো একথা বলতে চাইব না আওয়ামী লীগ আমলে তিনি কি করেছেন। আমি এই প্রশ্ন তুলব না প্রধান উপদেষ্টার প্রেস সচিব হওয়ার পরে তিনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন, নিয়েছেন, এগুলো আমার দেখবার প্রয়োজন নেই। আমি একথাও বলতে চাইব না একেবারে ক্ষমতা ছাড়বার সঙ্গে সঙ্গেই তিনি কিভাবে একটা পত্রিকা সঙ্গে যুক্ত হয়ে গেলেন, নতুন একটা, যেটা এখনো ভূমিষ্ঠ হয়নি, ওয়াদা নামে একটা কাগজ, এর ফাইন্যান্সিয়ার কিভাবে জোগাড় করলেন, কোন প্রভাব খাটিয়ে। আমি সায়েরের মতো ওই আলোচনার মধ্যে যেতে চাই না। আমি আমার আরেক অনুজ মুক্তাদির রশিদ রোমিও, অত্যন্ত তরুণ খ্যাতিমান সাংবাদিক, রোমিওর মতো একথাও বলতে চাইব না যে মিস্টার শফিকুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের চেষ্টা করেছেন। কিন্তু কথাটা সত্য, কেননা মুক্তাদির বলেছেন এবং যে ইঙ্গিত করেছেন যেখান থেকে আমি নিজেও বহুবার শুনেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্যদের কাছ থেকে শুনেছি, এই মন্ত্রিসভার অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীদের কাছে শুনেছি যে তিনি বিএনপির মনোনয়ন এর জন্য চেষ্টা করেছেন। তারা সত্য মিথ্যা বলেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু তারা এ কথা তাদের কাছ থেকে আমি শুনেছি। এবং রোমিও যখন এটা বলছেন তখন আমি বিশ্বাস করি যে এটা আরও অনেকেই জানেন। মিস্টার শফিকুল আলমকে আমি অন্যদের মতো তিনি জামাত কিনা, জামাত তিনি হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে কোনো রাজনীতি যে কেউ করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, তার বিশ্বাস। তিনি এনসিপির প্রতি কতটা সহানুভূতিশীল এবং সেটা একদিকে এনসিপির প্রতি সহানুভূতিশীল, অন্যদিকে বিএনপির মনোনয়ন চাও, আমি সেই ছিদ্রান্বেষণও করতে চাই না। এমনকি আমি কথাও বলতে চাই না অন্যদের মতো। আমি মনে করি এগুলো খুবই নোংরা কথা। এই যে ডাস্টবিন শফিক বলা হয়, গুপ্ত শফিক বলা হয়, আমি এগুলো বলতে চাই না। আমি মিস্টার আলমকে অত্যন্ত ট্যালেন্টেড একজন সাংবাদিক হিসেবে জানি এবং তিনি একই সঙ্গে নিন্দা করছেন, অন্য একই সঙ্গে সম্পর্ক রাখছেন। বিভিন্ন জায়গায় দেখা হলে, সর্বশেষ তার সঙ্গে আমার দেখা হয়েছে, এই যে সর্বশেষ তিনি যে আমার স্ত্রীর মনোনয়ন পাওয়া প্রসঙ্গে স্ট্যাটাস দেবার আগে মার্কিন দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল এবং ভেতরে এক ধরনের অস্বস্তি থাকলেও তাকে দেখা মাত্র আমি তাকে গ্রিট করেছি, আমিই প্রথম করেছি এবং তাকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি যখন বিদায় নিয়ে যাচ্ছেন